সাইমুম সিরিজ ২ অপারেশন তেলাবিব ২ ৯ মিটিং কক্ষটি পূর্ণ। ওভাল টেবিলটির ১১টি চেয়ারের কোনো টাই খালি নেই। এক্সিট দরজাগুলোর সবগুলোই বন্ধ। ইসরায়েল থেকে পালিয়ে আসা ইসরায়েল সরকারের আপাতকালীন প্রবাসী মন্ত্রিসভার বৈঠক। দেয়ালে টাঙানো ইসরায়েল রাষ্ট্রের মানচিত্রের নিচে বিশেষ চেয়ারটায় বসেছেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্টন। তার ডান পাশে বসেছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী রজার রবিন, আর বাম পাশে সিকিউরিটি ও কাউন্টার ইন্টেলিজেন্সের সিনবেত চিফ জেনারেল শামিল এরফান। এছাড়াও অন্যান্যের মধ্যে রয়েছেন বিদেশে গোয়েন্দা কর্মের মোসাদ প্রধান মেজর জেনারেল লুইস কোহেন, মিলিটারি ইন্টেলিজেন্সের শেরুত মোদিন নতুন প্রধান জেনারেল দানিয়েল দোরিন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আইজাক অ্যারন। বৈঠক শুরু হয়ে গেছে। বৈঠকের শুরুতে নতুন প্রতিরক্ষামন্ত্রী রজার রবিন বৈঠক সম্পর্কে ব্রিফ করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রিসভাকে ব্রিফ করবেন। ঘোষণা দেয়া হল, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এখন ব্রিফ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আষাঢ়ের পানি ভরা মেঘের মতো ভারী প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্টনের মুখ। তিনি আগেই নড়েচড়ে বসেছিলেন। প্রতিরক্ষামন্ত্রীর কণ্ঠ থামতেই মুখ খুললেন প্রধানমন্ত্রী। কথা শুরু করল ইসরায়েল থেকে পালিয়ে আসা আপাতকালীন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্টন। মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় বন্ধুগণ, আপনারা ইসরায়েল দখলকারী ফিলিস্তিন সরকারের ঘোষণা শুনেছেন। আমাদের ইসরায়েল সরকারের অধীনে বিদেশ থেকে এসে ফিলিস্তিনে বসতি স্থাপন করা লাখ লাখ ইহুদি রাতারাতি তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছুর অধিকার হারিয়েছে। তারা যে দেশ থেকে এসেছে সে দেশে চলে যাওয়া তাদের দায়িত্ব বলে ঘোষণা করা হয়েছে। এত বড় অন্যায়ের কেউ প্রতিবাদ করল না। শুধু ব্রিটেন উদ্বাস্তুদের জন্য তার উদ্বেগের কথা জাতিসংঘকে জানিয়েছে। সোভিয়েত ইউনিয়ন একটি কথাও উচ্চারণ করেনি, যদিও সেখান থেকেই বেশি ইহুদি এসেছে ফিলিস্তিনে। সবচেয়ে বেদনাদায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। সেখানে সরকারের কেউ কেউ ইসরায়েলের পক্ষ নিলেও কংগ্রেস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ অংশ মার্কিন সরকার ইসরায়েলের পক্ষ নেওয়ার ঘোরতর বিরোধিতা করেছে। এমনকি লাখ লাখ ইহুদি উদ্বাস্তু হওয়া এবং তাদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ভয়ঙ্কর সিদ্ধান্তের বিরোধিতা করতেও তারা নারাজ। আমি সিনেট ও কংগ্রেসের সংখ্যাগুরু ও সংখ্যালঘু নেতাদের সঙ্গে কথা বলেছি, অনুরোধ করেছি, কিন্তু তারা যেন রাতারাতি পাল্টে গেছে। তারা বলেছে, ইসরায়েল রাষ্ট্র ও এক শ্রেণীর ইহুদির বাড়াবাড়ির কারণে আজ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমরা কিছু করতে অপারগ। এখানে প্রায় সব দেশপ্রেমিক আমেরিকানের মতো হল। এক শ্রেণীর ইহুদিরা লাখ লাখ ফিলিস্তিনবাসীকেই শুধু অর্ধসহস্র বছরের বেশি সময় ধরে উদ্বাস্তু করে রাখেনি, আমেরিকানদের ওপরও ছড়ি ঘুরাচ্ছে। আইনানুগ আমেরিকানরা এটা মেনে নিয়েছে আইনের প্রতি শ্রদ্ধার কারণে, কিন্তু ইসরায়েলকে সহায়তা করতে তারা রাজি নয়। তাদের এই চূড়ান্ত কথা শোনার পর তাদেরকে বলার আর কিছু অবশিষ্ট নেই। আমি যোগাযোগ করেছিলাম আমেরিকায় ইহুদিদের শীর্ষ প্রতিষ্ঠান কাউন্সিল অব জুইশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার নেতৃবৃন্দ সহ ইহুদি ধর্মীয় সমিতিগুলোর নেতাদের সাথেও। কাউন্সিলের নেতৃবৃন্দ আমাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমেরিকানদের যে সেন্টিমেন্ট তাতে এই সময় কিছু করা সম্ভব নয় বলে তারা জানিয়েছে। তারা বলছে, এই সময় কিছু করতে গেলে কাউন্সিল ও অ্যাসোসিয়েশনগুলো বিপদে পড়তে পারে। কিছু করা গেলেও তার জন্য সময় চাই বলে তারা জানিয়ে দিয়েছে। ধর্মীয় সমিতির ধর্মনেতাদের সাথেও আলাপ করেছি। তারা আমেরিকানদের চেয়ে আমাদের প্রতি বেশি বিক্ষুব্ধ ও আক্রমণাত্মক। তারা নির্লজ্জের মতো একথা স্পষ্ট করেই বলেছে যে ইসরায়েল ও জায়নবাদীদের রাজনৈতিক অভিলাষের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মভীরু ও নিরপরাধ ইহুদিরাও আজ বিপদের মুখে পড়েছে। ইসরায়েলের পক্ষ নিয়ে তারা আর বিপদ বাড়াতে চায় না। এই হল আমাদের স্বজাতিদেরও কথা। অর্থাৎ এখন আমাদের কোনো বন্ধু নেই। সামরিক সাহায্য দূরের কথা, অর্থনৈতিক সাহায্য কারো কাছ থেকে পাওয়ার আশা নেই। আমাদের বন্ধুরাষ্ট্রসহ জাতিসংঘ একথা মনে করতে চাইছে যে ইসরায়েলে যা ঘটেছে সেটা ক্ষমতার অভ্যন্তরীণ পরিবর্তন। ইসরায়েলে ক্ষমতা দখলকারী ফিলিস্তিন সরকার ফিলিস্তিনের স্থানীয় ইহুদি ও খ্রিস্টানদের সমর্থন জোগাড় করে এই ইমেজই দুনিয়ায় ছড়িয়ে দিতে চাইছে। এই চালাকির প্রতি সমর্থন দিয়েই আমাদের বন্ধুরাও বলছে, ইসরায়েলে ফিলিস্তিনিদের অভ্যুত্থানে বিদেশি সাহায্য বা বিদেশি সৈন্যের কোনো অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি। তারা আরও বলছে, এই ঘটনায় আরব রাষ্ট্রগুলো খুব উৎসাহ দেখায়নি। এমনকি তাদেরকেও ইসরায়েলের ফিলিস্তিন সরকারের প্রতি স্বীকৃতিও দেয়নি। এসব যুক্তি তুলেই আমাদের বন্ধু দেশগুলো আমাদের এড়িয়ে চলতে চাচ্ছে। এই অবস্থায় যা করতে হবে আমাদেরকেই করতে হবে বলে থামলেন আপাতকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্টন। থেমেই আবার বললেন, কি করতে হবে এ সম্পর্কে আপনাদের চিন্তা আপনারা বলুন। সবার মধ্যে একটা নড়াচড়ার ভাব পরিলক্ষিত হল। নড়েচড়ে বসল সবাই, কিন্তু সবাই চুপচাপ। মুখ খুলল প্রথমে মন্ত্রিসভার জুনিয়র সদস্য, পুনর্বাসন পুনর্গঠন মন্ত্রী ইসরায়েল আবা ইবান। সে বলল, আমরা যে যুদ্ধে জেতার কথা সে যুদ্ধে জিতিনি, দেশকে আমরা রক্ষা করতে পারিনি। এখন দৃশ্যপট পাল্টে গেছে। তারা আকারে ছোট শক্তি ছিল বলে অ্যাসিমেট্রিক যুদ্ধ, হিট অ্যান্ড রান, গোপন তৎপরতা ইত্যাদি এর মাধ্যমে তারা আমাদের পরাজিত করেছে। এখন আমরা ছোট শক্তি হয়ে পড়েছি আর তারা বড়। আমাদেরকে এখন অ্যাসিমেট্রিক যুদ্ধের পথ গ্রহণ করতে হবে। থামল তরুণ মন্ত্রী আবা ইবান। প্রধানমন্ত্রী শার্লট অন্যদের দিকে তাকালেন।
সকলেই ইসরায়েল আবা ইবানের যুক্তি ও মত সমর্থন করল। সবশেষে কথা বলার পালা দেশরক্ষামন্ত্রী রজার রবিনের। তিনি কোনো মত প্রকাশ না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন, এবার মাননীয় প্রধানমন্ত্রী বলবেন। বলতে শুরু করলেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্লট। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সকলে একইভাবে ভাবছি। আপনারা শুনে খুশি হবেন যে যুদ্ধের কথা আপনারা বলেছেন সেই যুদ্ধ আমরা শুরু করেছি। প্রথম আক্রমণ হিসেবে ইসরায়েল দখলকারী ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ ও তার স্ত্রীকে অপহরণ করার সব ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। আজ জেরুসালেমে ওদের মসজিদুল আকসায় শোকরানা দিবসের সমাবেশ। সেখানে ওদের প্রধান মাহমুদ সস্ত্রীক আসবে। তাকে সস্ত্রীক অপহরণ করা হবে। আমাদের গোয়েন্দা নেটওয়ার্কের একটি অংশ অক্ষত আছে। তারাই এগিয়ে এসেছে বড় এই দায়িত্ব পালনে। সাফল্য সম্পর্কে আমি আশাবাদী। থামলেন স্যামুয়েল শার্লক। ঘড়ির দিকে তাকালেন তিনি। তারপর মুখ তুলে বললেন, অনুষ্ঠান ঘণ্টা 2 আগে শেষ হওয়ার কথা। তার মানে আমাদের মিশন বাস্তবায়নের কাজ কমপক্ষে 2 ঘণ্টা আগে শুরু হয়েছে। খুব শীঘ্রই আমরা কোনো খবর পাব। আমিন। ঈশ্বর আমাদের সাহায্য করুন। প্রধানমন্ত্রীর কথার মধ্যেই সবাই এক বাক্যে এই প্রার্থনা বাক্য উচ্চারণ করল। থেমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্লক। সবার প্রার্থনার কণ্ঠ থেমে যেতেই সেই তরুণ মন্ত্রী ইসরায়েল আবা ইবান বলল, কিন্তু শুধু অপহরণই সাফল্য নয়। এই অপহরণ দিয়ে আমরা কি করতে চাই এ নিয়ে আমরা নিশ্চয়ই কিছু ভেবেছি। থ্যাংক ইউ ইয়াং ম্যান। উপযুক্ত প্রশ্নই তোমার মনে জেগেছে। একটু থামলেন প্রধানমন্ত্রী। পরমুহূর্তেই আবার বলতে শুরু করলেন, প্রধানমন্ত্রী দম্পতিকে জিম্মি বানিয়ে আমরা 3টি দাবি জানাব। 1. ফিলিস্তিন সরকারকে ইসরায়েল ত্যাগ করে জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা এলাকায় সরে যেতে হবে। 2. সকল ইহুদি উদ্বাস্তুকে অবিলম্বে ইন্টারন্যাশনাল রেড ক্রসের হাতে ছেড়ে দিয়ে ইসরায়েলে তাদের নিজ নিজ বাড়ি ও সম্পত্তিতে ফিরে যাওয়ার সুযোগ দিয়ে তাদের পুনর্বাসন করতে হবে। 3. অবৈধ দখলদার সরকারকে স্বীকৃতি না দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। থামলেন প্রধানমন্ত্রী। কিন্তু এই ধরনের অপহরণের ঘটনা ও এইসব শক্ত দাবি দাওয়া করে আমরা আমাদের টিকিয়ে রাখব কেমন করে? ছোট্ট তোয়া দ্বীপ তখন সবার চোখে পড়ে যাবে। এই অপহরণকে দুনিয়ার কেউ সমর্থন করবে না, আমাদের বন্ধুরাও নয়। এই অবস্থায় আমাদের দাবি দেওয়া আদায় তো দূরের কথা, আমাদের অস্তিত্বও বিপন্ন হবে। স্যার, নিশ্চয়ই এটা চিন্তা করেছেন। তাই আমি কিছু বুঝতে পারছি না স্যার, বলল অর্থ বিভাগের জন্য দায়িত্বশীল মন্ত্রী তরুণ অর্থনীতিবিদ শিমন সুলেমান। শিমন সুলেমান থামতেই প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্লক বললেন, শিমন, তুমি যে পরিণতির বিষয় সামনে এনেছ তা অবশ্যই ভাবনার বিষয়। যদি অপহরণের ঘটনা তোয়া থেকে আমরা ঘটাই, কিন্তু অপহরণ তো আমরা করছি না। তোয়া এবং আমরা এই অপহরণের সাথে জড়িত নই। অপহরণের পরপরই ইসরায়েলের একটি ঠিকানা থেকে মিডিয়াকে জানানো হবে ইসরায়েল পিপল আর্মি আইপিএ এই অপহরণের ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে 3টি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। সুতরাং অপহরণের দায় ইসরায়েল পিপল আর্মির ঘাড়ে গিয়ে বর্তাবে। অতএব তোয়া কিংবা আমাদের কোনো পরিণতি নিয়ে ভাববার কিছু নেই। কথা বলার জন্য হাত তুলেছিল ইসরায়েলের তরুণ মন্ত্রী আবা ইবান। কিন্তু দেশরক্ষামন্ত্রীর সামনে রাখা ওয়্যারলেসটা বিপ বিপ সংকেত দিতে শুরু করল। এক্সকিউজ মি অল বলে দেশরক্ষামন্ত্রী রজার রবিন ওয়্যারলেসটা তুলে নিয়ে ঘরের একপাশে সরে গেলেন। তার চোখে মুখে উত্তেজনা। ওয়্যারলেসে কোনো কথা বললেন না। নীরবে ওপারের কথা শুনে থ্যাঙ্কস বলে ওয়্যারলেস বন্ধ করে দ্রুত প্রধানমন্ত্রীর কাছে এলেন। সবার দৃষ্টি দেশরক্ষামন্ত্রীর ওপর নিবদ্ধ। দেশরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে কানে কানে কিছু বলে ফিরে এসে বসলেন তার চেয়ারে। প্রধানমন্ত্রীর মুখটা প্রথমে কিছুটা ম্লান হয়ে গেলেও পরে স্বাভাবিক হয়ে এল। উদ্বেগ দেখা দিল উদ্গ্রীভাবে অপেক্ষমান মন্ত্রীদের মনে। মিশন কি তাহলে ব্যর্থ হয়েছে? মন্ত্রীদের সবার চোখ এবার প্রধানমন্ত্রীর মুখের ওপর নিবদ্ধ। প্রধানমন্ত্রী একটু নড়ে চড়ে বসলেন, মুখ তুললেন, বলতে শুরু করলেন, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের উদ্বিগ্ন মনে হচ্ছে। উদ্বেগের কিছু নেই। আমরা 100% চাই বটে, কিন্তু সব ক্ষেত্রে 100% পূরণ হয় না। অপহরণ মিশন আমাদের সফল হয়েছে, তবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে আমরা পাইনি। সেদিন সে প্রার্থনা সভায় প্রধানমন্ত্রী হাজির থাকতে পারেননি। তবে প্রধানমন্ত্রী মাহমুদকে না পেলেও তার স্ত্রী এমিলিয়া এবং বায়তুল আকসা মসজিদের খতিব ও ফিলিস্তিন আন্দোলনের সাইমুমের আধ্যাত্মিক নেতা শেখুল ইসলাম আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান দির ইয়াসিনী এই দুজনকে অপহরণ করা হয়েছে এবং এতক্ষণে তাদের ইসরায়েলের বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে আশা করা হচ্ছে। লং লিভ ইসরায়েল, মিশন সাকসেসফুল। প্রধানমন্ত্রী মাহমুদের দরকার নেই। তার স্ত্রী এমিলিয়া কিংবা শেখুল ইসলাম আবদুল্লাহকে হাতে পাওয়াই যথেষ্ট ছিল। ঈশ্বরকে ধন্যবাদ যে দুজনকেই পাওয়া গেছে, এটা শোনায় সোহাগা, বলল কয়েকজন তরুণ মন্ত্রী সমস্বরে। যে উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে সেই চাপ যাতে কার্যকর হয় সেটাই এখন নিশ্চিত করতে হবে। ইউরোপ ও আমেরিকার প্রেসের সাহায্য আমরা পাব বলে আশা করছি। অপহরণের সমালোচনা হবে, কিন্তু সেই সঙ্গে বিশ্বের দৃষ্টি ও মনোযোগের ফোকাস আমাদের ওপর কেন্দ্রীভূত হবে। এটাই আমরা চাই। বিশ্বের মনোযোগ আমরা আমাদের দিকে আকৃষ্ট করতে চাই। তার সঙ্গে আমরা কিছু সমবেদনাও পাব, বললেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্লক। ভালো ফল নির্ভর করছে দীর্ঘদিন তাদের ধরে রাখতে পারার উপর।
আমরা সেটা পারছি কিনা এটাই বড় কথা। বন্দীদের কোথায় রাখা হবে আমরা জানতে চাইব না, কিন্তু আমরা জানতে চাই যেখানেই আমরা তাদের রাখি তারা যেন পালাতে না পারে বা উদ্ধার হতে না পারে, আবার তাদের কোনো বড় ক্ষতিও না হয়। সবই আমরা নিশ্চিত করতে পারছি কিনা, বলল তৃতীয় একজন তরুণ মন্ত্রী। এসব বিষয় আমরা আগেই ভেবেছি। সব ভেবেই আমরা স্থান বাছাই করেছি, যার চেয়ে এখন আমাদের হাতে আর কোনো নিরাপদ স্থান নেই। প্রধানমন্ত্রী থামলেন। কোনো সিনিয়র মন্ত্রী কথা বলছেন না, সবাই গম্ভীর। দীর্ঘ অভিজ্ঞতায় তারা জানেন এমন পরিস্থিতিতে কি করতে হয়, কি হচ্ছে। তারা ভালোভাবেই অবহিত যে তারা কি বিপদ, কি ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সামনে সমস্যা কি, সম্ভাবনাই বাকি। এজন্য তাদের মনে প্রশ্নের চেয়ে ভাবনার ভাবটাই বেশি। প্রধানমন্ত্রীর কথা শেষ হতেই চতুর্থ একজন তরুণ মন্ত্রী বলল, এক্সকিউজ মি স্যার, আমি জানতে চাই অপহরণের ঘটনা প্রকাশ হওয়ার পর বাইরের দুনিয়ার চাপ থেকে আমাদের তোয়া এবং আমরা কতটা নিরাপদ থাকব। ইসরায়েল সরকার যে তার অন্তর্বর্তীকালীন রাজধানী তোয়া দ্বীপে স্থাপন করেছে এটা অন্তত পাশ্চাত্যের সবাই ইতিমধ্যে জেনে গেছে। অপহরণের দায় বাইরের দুনিয়া আমাদের উপর চাপানোর চেষ্টা করবে কিনা। জরুরি একটা বিষয় বলেছ ইয়াং ম্যান, বলতে শুরু করলেন প্রধানমন্ত্রী। তবে এ ব্যাপারে আমাদের ভূমিকা আমরা ঠিক করেই রেখেছি। অপহরণের ঘটনা প্রচার হওয়ার সাথে সাথেই আমরা এ ঘটনার সাথে আমাদের সম্পর্ক থাকার কথা অস্বীকার করব। আমরা বলব, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অনেক গ্রুপ আছে, তাদেরই কোনো হট হেডেড সদস্য এই কাজ করেছে। অপহরণকারীরা যে দাবি করেছে সেসব দাবি ইসরায়েল সরকার আগেই ঘোষণা করেছে। এসব দাবি অবিলম্বে পূরণ হোক এবং এসব দাবি পূরণে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল আমাদের সাহায্য করুক, আমরা এটা চাই। কিন্তু অপহরণকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর একটা কথা, ইউরোপ ও আমেরিকার আমাদের বন্ধু রাষ্ট্রগুলো এই বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায়নি ঠিক, কিন্তু আমাদের আশ্রয়স্থল বর্তমান রাজ্য ও রাজধানী তোয়া দ্বীপ রক্ষায় তারা আমাদের সাহায্য করবে। তারা এ প্রতিশ্রুতি আমাদের দিয়েছে। এমনকি তোয়ার ৩ পাশে আরও কয়েকটি দ্বীপ আছে, যার সর্বমোট আয়তন ২,০০০ বর্গমাইল। সে দ্বীপগুলোর ওপরও আমাদের অধিকারের তারা গ্যারান্টি দিয়েছে। এসব দ্বীপের কোনোটির ওপর সাইপ্রাস, কোনোটির ওপর ব্রিটিশ মালিকানার দাবি ছিল। তারা সে দাবি ছেড়ে দিয়েছে। তারা এও নিশ্চয়তা দিয়েছে যে প্রায় ৩,০০০ বর্গমাইলের দ্বীপ এলাকা নিয়ে আমরা একটি প্রবাসী ইসরায়েল রাষ্ট্র গড়ে তুলতে পারি। সুতরাং আমাদের পায়ের তলায় মাটি আছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। থামলেন প্রধানমন্ত্রী। কিন্তু স্যার, যে ২,০০০ বর্গমাইলের দ্বীপমালার কথা বললেন সেখানে তো সাইপ্রিয়ট ও ব্রিটিশ জনবসতি আছে, তাদের কি হবে, বলল শিমন সুলেমান। এটা সমস্যা ছিল, কিন্তু তারও সমাধান হয়ে যাচ্ছে। সাইপ্রাস ও ব্রিটেন উভয়ই তাদের লোক সরিয়ে নিচ্ছে বিকল্প জায়গায়। সপ্তাহখানেকের মধ্যেই দ্বীপগুলো আমাদের দখলে আসবে, বললেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ স্যার, দুঃখের মধ্যেও বড় একটা শুভ সংবাদ দিলেন। আরেকটা বিষয় স্যার, আমাদের এই তোয়া দ্বীপে কয়েকটা আইনশৃঙ্খলা বিরোধী গ্রুপ আছে, যারা ইহুদি বংশোদ্ভূত হলেও জাত ক্রিমিনাল। এরা ইতিমধ্যেই কয়েকটা ঘটনা ঘটিয়েছে যাদের দ্বারা আমাদের সরকারি লোকরাও আক্রান্ত হয়েছে। এদের ব্যাপারে সিদ্ধান্ত দরকার, বলল পুনর্বাসন ও পুনর্গঠন মন্ত্রী ইসরায়েল আবা ইবান। ধন্যবাদ ইবান, বিষয়টা উত্থাপন করার জন্য। ঘটনাগুলো এবং তাদের বিষয়টা জেনারেল শামিল এরফান ইতিমধ্যেই আমার নজরে এনেছেন। আমি নির্দেশ দিয়েছি তাদের ওপর নজর রাখতে এবং তাদের ব্যাপারে সব তথ্য সংগ্রহ করতে। অ্যাকশনে যাওয়ার আগে যদি তাদের সব ব্যাপার জানা যায় তবে তাদের সমূলে উপড়ে ফেলা যায়। তবে অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমাদের সকলকে ধৈর্যের সাথে এগোতে হবে। এখনই এই সময়ে ভালো মন্দ সবার সহযোগিতা আমাদের দরকার। এবার দেশরক্ষামন্ত্রী রজার রবিনের ওয়্যারলেস সংকেত দিয়ে উঠল। এক্সকিউজ মি অল, বলে তিনি ওয়্যারলেস নিয়ে ঘরের একপাশে সরে গেলেন। এবারও তিনি ওপারের কথা শুনে কোনো কথা না বলে ধন্যবাদ জানিয়ে ওয়্যারলেস বন্ধ করলেন এবং প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে এলেন। তিনি কানে কানে কিছু কথা বললেন, তারপর ফিরে এসে বসলেন তার চেয়ারে। প্রধানমন্ত্রীর চোখে আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠেছে। সবার দৃষ্টি প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রী মুখ খুললেন, বললেন, প্রিয় সহকর্মী বন্ধুগণ, আমাদের মিশন সব ঝুঁকি পেরিয়ে নিরাপদ অবস্থার মধ্যে এসে গেছে। মিশন এখন জিম্মিদের নিয়ে তাদের যেখানে রাখা হবে সেদিকে এগোচ্ছে। সবাই প্রার্থনা করুন মিশনের বাকি অংশটুকুও যেন নিরাপদ হয়। একটু থামলেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্লক। তারপরই বললেন, মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, মন্ত্রিসভার আজকের বৈঠক এখন মুলতবি হচ্ছে। সবাইকে ধন্যবাদ। উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী স্যামুয়েল শার্লক। তার সঙ্গে উঠে দাঁড়াল সবাই। গাজায় সাইমুমের একটি আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আহমদ মুসা। বক্তৃতার তখন চরম মুহূর্ত। হলভর্তি সাইমুমের শ্রোতা, পিনপতন, নীরবতা। পকেটের মোবাইল আবারও বেজে উঠল আহমদ মুসার বেসুরো আওয়াজে। এর আগে আরও কয়েকবার বেজেছিল, তখন তিনি এড়িয়ে গিয়েছিলেন। এবার আর কল রিজেক্ট করলেন না আহমদ মুসা। বক্তৃতা অব্যাহত রেখেই তিনি এক হাত দিয়ে মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকালেন।
সেখানে দেখা গেল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদের পিএসের টেলিফোন। কোনো জরুরি খবর বা বার্তা না থাকলে আহমদ মুসাকে তার ফোন করার কথা নয়। কল রিসিভ বাটনে চাপ দিয়ে সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে আহমদ মুসা মোবাইল কানের কাছে তুললেন। হ্যালো বলে সাড়া দিতেই ওপার থেকে মাহমুদের পিএস ডাক্তার আবদুল্লাহ আকরামের কম্পিত ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। সালাম দিয়ে তিনি বললেন, স্যার, ম্যাডাম এমিলিয়া অপহৃত হয়েছেন। তার সাথে অপহৃত হয়েছেন বায়তুল আকসার মহামান্য খতিব শেখুল ইসলাম শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান দিরিয়াসিনী। বলছো কি তুমি? কখন ঘটল? কি করে ঘটল? কোথায় ঘটল? মাহমুদ কোথায়? ঝড়ের মতো প্রশ্নগুলো উচ্চারিত হল আহমদ মুসার উদ্বিগ্ন কণ্ঠে। স্যার, আপনি জানেন জেরুসালেমে মসজিদুল আকসায় আজ শোকরানা দিবস উপলক্ষে দোয়ার অনুষ্ঠান ছিল। দোয়ার অনুষ্ঠান শেষে মানুষ যখন ফেরার মুখে ছিল, ম্যাডাম সহ খতিব সাহেবানরা যখন গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন অনেকগুলো বোমার বিস্ফোরণ হয়, গুলিগোলাও হয়। এরই মধ্যে তারা অপহৃত হন, বলল ডাক্তার আবদুল্লাহ আকরাম। মাহমুদের কি খবর? অনুষ্ঠানে তো তারও যাওয়ার কথা ছিল, বললেন আহমদ মুসা। স্যার, শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী স্যার প্রোগ্রাম পরিবর্তন করে জরুরি প্রয়োজনে তেল আবিবে আসতে হয়। ম্যাডাম যান ওখানে। ইন্না লিল্লাহি। মাহমুদ এখন কোথায়? বললেন আহমদ মুসা। স্যার, উনি খবর পেয়েই হেলিকপ্টারে দ্রুত জেরুসালেমে চলে গেছেন। আপনাকে কয়েকবার চেষ্টা করেও পাননি। আপনাকে সব জানানোর দায়িত্ব দিয়ে উনি চলে গেলেন, বলল ডাক্তার আবদুল্লাহ। ধন্যবাদ আবদুল্লাহ, আমি এখনই জেরুসালেম রওনা হচ্ছি। এ কথা বলে কল কেটে মোবাইল পকেটে রাখতে রাখতে আহমদ মুসা শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রিয় স্বাধীনতা, আপনার প্রিয় রাষ্ট্রের ওপর শত্রুরা আঘাত হেনেছে। প্রথম আঘাত, কাপুরুষের মতো আঘাত। তারা প্রধানমন্ত্রীর স্ত্রী ম্যাডাম এমিলিয়া এবং মসজিদুল আকসার খতিব আমাদের সকলের উস্তাদ ও নেতা শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমানকে জেরুসালেমের অনুষ্ঠান থেকে অপহরণ করেছে। সম্মিলিত কণ্ঠে ইন্না লিল্লাহ উচ্চারিত হল এবং ইহুদিবাদ বিরোধী গগনবিদারী স্লোগান উঠল হলভর্তি শ্রোতাদের মধ্য থেকে, আহমদ মুসার কথার মাঝেই। আহমদ মুসা হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, সবাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা করুন। আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কথা শেষ করে আহমদ মুসা মঞ্চের দিকে তাকিয়ে বললেন, আমাকে এখনই জেরুসালেমে রওনা হতে হচ্ছে। মঞ্চে নেতৃবৃন্দের সবার মুখেই উদ্বেগ ও আশঙ্কার ছাপ। সাইমুমের গাজা এলাকার চিফ এবং গাজার গভর্নর উঠে দাঁড়ালেন। গভর্নরই বললেন, অবশ্যই আপনাকে যেতে হবে স্যার। তবে হেলিকপ্টারের ব্যবস্থা করতে একটু বিলম্ব হবে স্যার। গাজায় একটাই হেলিকপ্টার আছে, ওটা সকালে হ্যাঙ্গারে গেছে, এতক্ষণে ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। আহমদ মুসা গভর্নরকে বললেন, হেলিকপ্টারের জন্য অপেক্ষা করা যাবে না, আমার গাড়ি প্রস্তুত আছে, আমি গাড়িতেই যাচ্ছি। গভর্নর সাইমুম চিফ জুবায়েরের দিকে তাকিয়ে বললেন, তুমি কয়েকজনকে নিয়ে জেরুসালেমে পৌঁছানো পর্যন্ত স্যারের সঙ্গে থাকবে। পেছনে বসা গাজার পুলিশ প্রধানের দিকে তাকিয়ে তিনি বললেন, 2 জন অফিসারের নেতৃত্বে 2 গাড়ি পুলিশ দাও, তারা স্যারের গাড়ির আগে ও পেছনে থাকবে। জুবায়ের ও গাজার পুলিশ প্রধান আবদুল্লাহ আকিল সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল। মিস্টার গভর্নর, আমার আগে পিছে পাহারা বসিয়ে আমাকে দেখছি দুর্বল করে ফেলতে চাচ্ছেন। এত আয়োজনের মধ্যে ভিআইপি হিসেবে আমি তো ওদের চোখে পড়ে যাব, হাসতে হাসতে বললেন আহমদ মুসা। স্যার, আপনার নিরাপত্তা আমাদের টপ প্রায়োরিটি। যা করছি খুবই কম। এটুকু মিনিমাম ব্যবস্থা না করে আপনাকে আমরা ছাড়তে পারি না। জেরুসালেমে সাংঘাতিক ঘটনা ঘটার এটাই শিক্ষা। বলতে বলতে কান্নায় রুদ্ধ হয়ে গেল গভর্নরের কণ্ঠ। আহমদ মুসা গভর্নরের পিঠে হাত রেখে সান্ত্বনার স্বরে বললেন, সব ঠিক হয়ে যাবে গভর্নর, ওদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আল্লাহ আমাদের সহায়। আল্লাহু আকবার। নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহই আমাদের সহায়। আপনাকে আল্লাহই পাঠিয়েছেন। আমাদের সবার আস্থার কেন্দ্র আপনি। তবু মন দুর্বল, উদ্বেগ দূর করতে পারি না। ভারী কণ্ঠে কথাগুলো বললেন গভর্নর। চোখ মুছতে মুছতে বললেন তিনি। আহমদ মুসা গভর্নরে পিঠ চাপড়ে বললেন, চলুন আমরা বের হই, দেখি ওরা প্রস্তুত হল কিনা। চলুন স্যার, বললেন গভর্নর। দুজনেই পা বাড়ালেন বাইরের দিকে।